যাও, সামনে চলাফেরা করো, একটা তাড়াতাড়ি চলে। আমি ক্যামেরাটা একটু রেখে দিই। Okay, we are ready to go. Okay, we're starting. Yeah. Silence. জুলাই 2012 পুরীতে এসে আমার ঠিক 3 মাস হলো। প্রফেসর সেনের জীবনী নিয়ে একটা বই লিখব ঠিক করে একজন পাবলিশারের কাছ থেকে কিছু অ্যাডভান্স নিয়ে পুরী এসে পৌঁছে। বেশ মনে পড়ে এপ্রিল মাসের সেই সকালটা। তখন প্রায় 9টা 9:30 সিভি হোটেলে মালপত্র তুলে প্রফেসর সেনের বাড়ির খোঁজে বেরিয়ে। বাড়ি খুঁজে বার করতে অবশ্য বেশি বেগ পেতে হয়নি। সেন পরিবার এখানকার পুরনো বাসিন্দা, আর তাদের অট্টালিকা সমান বাড়িটি সেন ভিলা নামে পরিচিত। রিক্সাওয়ালাকে বলতেই পৌঁছে। বেশ কিছুদিন হোটেল থেকে যাতায়াত করার পর প্রফেসর সেনের আমন্ত্রণেই সেন ভিলায় গিয়ে উঠি। প্রফেসর সেনের আমন্ত্রণ স্বীকার করতে দ্বিধাবোধ করি। তার দুটো কারণ। এক হলো অ্যাডভান্সের পুরো টাকাটাই খরচা করে ফেলাটা ঠিক সমীচীন, আর দুই, সেন ভিলায় থাকার জায়গার অভাব ছিল। বিপত্নিক প্রফেসর সেন এই বাড়িতে আছেন তা প্রায় 15 বছর, নিবারণ নামে একটি চাকরকে। ঠিক করি লেখালেখি শুরু করার আগে বেশ কয়েকটা ইন্টারভিউ নিই, আর প্রফেসর সেনও অরাজি ছিলেন। এরই মধ্যে একটা অপ্রত্যাশিত ঘটনা। এই স্বনামধন্য শিক্ষক আর অর্থনীতিবিদ, যিনি আজ গত 15 বছর ধরে স্বেচ্ছা নির্বাসন, ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত। আর কটা দিন কলকাতায় কাটিয়ে এলে পারতেন স্যার। আমার কিন্তু বেশ লাগছে আপনাকে ঘিরে নতুন করে একটা চিন্তা ভাবনা, নতুন একটা ইন্টারেস্ট। প্রায় বছর 25 পর পুরনো হলুদ পাতার আর্টিকেলস আর বইগুলো টেনে বার করা, ধুলো ঝাড়া, তারপর তো পড়ার চেষ্টা। কি বল? না এমন কেন বলছেন স্যার? আপনার চিন্তা ভাবনা তো কোনোদিনই পুরনো হয়ে যায়। হ্যাঁ, মডার্ন ইকোনমিক্সের ট্রেন্ডটা একটু বদলে গেছে, কিন্তু আজকাল তো ওয়েলফেয়ার ইকোনমিক্স যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। না না না, আজ থাক স্যার। আরে নাও নাও, কলকাতায় গিয়ে তো দেখলাম তুমি এ রসে বঞ্চিত। হ্যাঁ, তা ঠিক নয়। হ্যাঁ, যা বলছিলাম, কলকাতায় তো আপনাকে নিয়ে বিরাট হইচই পড়ে গেছে। প্রফেসর মুখার্জি তো আপনার ভূয়সী প্রশংসা করছিলেন, আর দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের প্রফেসর নায়ক, উনি তো বললেন আপনার মূল্যায়ন আরো আগেই হওয়া উচিত। জানো সৌমিত্র, আধুনিক মানব চরিত্রে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা এক।
কেউ কোনো নামি দামি প্রাইস টাইজ পেলে তাকে নিয়ে বাড়াবাড়ি করে, তাকে নতুন করে চেনার চেষ্টা, তাকে নতুন চোখে দেখায় ইত্যাদি। যেন কোনো পুরনো প্রেমিকার সাথে আবার নতুন করে প্রেমে পড়ে। কি উপমাটা পছন্দ হলো না বুঝি? না, তা ঠিক নয়। আসলে আপনার সাথে 3 মাস ধরে আছি, তবে কোনটা যে ঠাট্টা শুনে বলছি না কোনটা সিরিয়াসলি এখনো ঠিক বুঝে উঠতে পারি। মাঝে মাঝে নিজেকে বেশ আউট অফ ডেপথ ফিল করতাম, তবে কলকাতায় গিয়ে অন্যদের দেখে বেশ আশ্বস্ত হলাম অনেকেরই অবস্থা আমারই মতো। আমি একেবারেই একমত হতে পারলাম না। আমার তো মনে হয় হিউম্যান ডেভেলপমেন্ট থিওরি ইকোনমিক্সের একটা নতুন ফ্যাক্ট। কি বলছেন অনিলাদি? আরে আমার মতে তো দিস ইজ দি ফার্স্ট টাইম উই আর টেকিং ইনটু অ্যাকাউন্ট দি ভেরিয়াস ইন্ডিসেস অফ ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট। আরে এটাই তো দরকার, এটাই তো যাকে বলে হলিস্টিক অ্যাপ্রোচ। যাই বলো তুমি, at the end of the day it is macroeconomics that makes the world go round. হিউম্যান ডেভেলপমেন্ট থিওরি বলতে গেলে ধরে নাও অর্থনীতি, ফেমিনিস্ট ইস্যুস, গো গ্রিন, শান্তি, সোশ্যাল জাস্টিস সব একসাথে কভার করতে যাওয়াটাই সুইশফুল থিঙ্কিং। ভাবতে ভালো লাগে কিন্তু একেবারেই প্র্যাকটিক্যাল নয়। আরে আসুন আসুন প্রফেসর সেন, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। অনিলাদির মতে আজকাল ওই হিউম্যান ডেভেলপমেন্ট থিওরি নিয়ে বড্ড বাড়াবাড়ি করছে। ওর মতে টু কভার সো মেনি ইস্যুস ইজ আনম্যানেজেবল, হেন্স ইমপ্র্যাকটিক্যাল। প্রফেসর সেন অবশ্য আমাদের সাথে একমত হবেন না, কারণ ওনার তো মেন কাজই হলো হিউম্যান ডেভেলপমেন্ট থিওরি। তবে এই কথা মানতেই হয়, প্রফেসর সেন যখন এইসব নিয়ে অ্যাক্টিভলি লেখালেখি করছেন, তখন ওই হিউম্যান ডেভেলপমেন্ট থিওরি সেই অর্থে আইডেন্টিফাইড হয়। আচ্ছা অনিলাদি, যে কোনো শিক্ষিত দেশে যে আমাদের দেশের তুলনায় শিক্ষিতের সংখ্যা অনেক বেশি, স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধা বেশি, বা ধরে নিন শিশু কন্যাদের বিধিমত মেরে ফেলা হয়, এর কারণ আপনার কি বলে? উন্নত অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই একটা বড় কারণ, এছাড়া অন্য কারণও তো আছে। আর যাই বলুন, যত মেজর ইকোনমিক থিওরি সবই তোমরা বেস থেকে পেয়েছি। আমাদের নিজস্ব কটা চিন্তা ভাবনার জগৎ স্বীকৃতি পেয়েছি বলুন? আমার তো মনে হয় এর একটা বড় কারণ আমরা কোনো কিছু ভাবতে গেলে বড় বেশি ফিলোসফিক্যাল আর বড় বেশি ইমোশনাল হয়ে পড়ি। পিওর সায়েন্টিফিক এনকোয়ারি আমাদের ধাতে নেই। আচ্ছা অনিলাদি, কিছু যদি মনে না করেন, আপনার রাশি আর লগ্নটা কি? বৃষ রাশির সিংহ লগ্ন। আপনি এবার অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন নাকি? না, ভাবছিলাম যে অ্যাস্ট্রোনমি ছেড়ে দিন। অ্যাস্ট্রোলজির মতো একটা কোয়ালি সায়েন্স, এর ক্যালকুলেশন গুলো কিন্তু গ্রহ তারাগুলোর অবস্থান রিলেটিভ টু সান তার উপর দাঁড়ায়। অর্থাৎ কি, গ্রহগুলো যে সূর্যের চারিধারে ঘুরছে ইজ ইনহেরেন্ট ইন দ্য থিওরি। অথচ এটা বুঝতে বা বোঝাতে আমাদের দেশের কোনো গ্যালিলিওকে কিন্তু ইনকুইজিশনের সম্মুখীন হতে হবে। এটা আশ্চর্যের বিষয় নয় কি? অথবা ধরে নিন গণিত শাস্ত্রের ডেসিমাল সিস্টেম, এটাও তো প্রথম আমাদের দেশে উদ্ভাবিত। যে দেশে মৌলিক চিন্তা ভাবনা হয় না, সেদের দেশের পক্ষে এটাও একটা অদ্ভুত কারণ। কিন্তু আপনার ওই বৃষ রাশি আর সিংহ লগ্ন কিন্তু আপনার চিন্তা ফ্লেক্সিবিলিটি নিয়ে একটা প্রশ্ন লাগে। নমস্কার। অদ্ভুত লোক, উনি আবার ঠিকুচি পুষ্টি মানেন নাকি? প্রফেসর সেন আসুন, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি তো প্রফেসর পত্রবিশকে বললাম এবার কিন্তু প্রফেসর সেনের চান্স। সিএম কে বলুন না পিএম কে একটু রিমাইন্ড করে দিতে। আপনি তো মশাই দেখছি খুব পাওয়ারফুল লোক, মানে এক রিমাইন্ডারে এতটা রিমাইন্ড করিয়ে দিলেন। মানে দেখুন, আমার ইউনিভার্সিটি ছেড়ে প্রায় 25 বছর হয়ে গেছে, আর শেষ বই পাবলিশ হয়েছে তা প্রায় 5 বছর আগে। তাই আমার মতে আমার মূল্যায়নের সময় পেরিয়ে গিয়েছে অনেক। ভেরি বিটি প্রফেসর, ভেরি বিটি। প্রফেসর সেন, আমার নাম তুলি সমাদার। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াই। ওখানে আপনার অনেক গল্প শুনেছি। তো ভালো, অন্তত সত্যি কিছু শোনেনি। না না, গল্পগুলো সত্যি কিনা সেটাই তো জানার ইচ্ছে। আর যদি মিথ্যে হয়? যা, মিথ্যা হতে যাবে কেন? আপনি শুধু শুধু মিথ্যা বলতে যাবেন কেন? না, কথা হচ্ছিল গল্পগুলো যদি মিথ্যে হয়। হ্যাঁ হ্যাঁ, না মানে গল্পগুলো সত্যি কিনা।
সত্যি কখনো মিথ্যে হতে পারে না মিথ্যে সত্যি? নমস্কার। প্রফেসর সেন কি বলছিলেন? হ্যাঁ, কি বলছিলেন? ওনার লেখাগুলো এত ইনসাইসিভ, এত অর্থবহ, এত জটিল অথচ এত সহজ। সত্যি না মিথ্যে? Pardon? না না, কিছু না। আচ্ছা স্যার, কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? করো। প্রশ্ন করা তো তোমার কাজের একটা অঙ্গ, আর আমার সাধ্য মতো জবাব দেওয়া। মালিনী মুখার্জি গ্যালাক্সি টিভিতে আপনার ইন্টারভিউ নেবার সময় একটা ইঙ্গিত করেছিলেন, সেটা সম্বন্ধে যদি কিছু বলেন। দেখো, আমি আমার জীবন মোটামুটি 4 অধ্যায় দেখি। প্রথম অধ্যায় দেশ ছাড়ার আগেও, দ্বিতীয় বিদেশে, তৃতীয় দেশে ফিরে অধ্যাপনার জীবন, আর চতুর্থ এই তথাকথিত স্বেচ্ছানিবাস। মালিনী আমার প্রথম অধ্যায় ছিল। দর্শকবৃন্দদের নমস্কার জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমার সাথে রয়েছেন বিখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর তথাগত সেন, যাকে বছর ভারত সরকার তার মৌলিক কাজের জন্য পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করেছেন। আজকের এই সাক্ষাৎকারে আমরা জানতে চাইব ওনার জীবন, অনুপ্রেরণা ও কাজের কথা, যদি উনি কিছুটা আমাদের সাথে যোগদান করেন আলোচনায়। প্রফেসর সেনের সঙ্গে আমার পরিচয় বহুদিন, সেই প্রেসিডেন্সি কলেজের সময় থেকে। আমি যখন কলেজে ইংরাজি সাহিত্যের ছাত্রী হয়ে ঢুকি, তখন তথাগতদা সেখানকার স্টার স্টুডেন্টদের মধ্যে একজন। আজকে আমরা ওনার সেই ফর্মেটিভ কলেজিয়াস দিয়ে আরম্ভ করছি। তথাগতদা, তোমার ছাত্র জীবন দিয়ে শুরু করি। তুমি তো স্কুলিং শেষ করে প্রেসিডেন্সি কলেজে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা আরম্ভ করলে, তা তুমি ইকোনমিক্স বেছে নিলে কেন? আমার ওই হিউম্যানিটিজ আর সায়েন্স দুটোই ভালো লাগতো, জানো। তা আমরা যখন কলেজে ঢুকি তখন ইকোনমিক্স নিয়ে একটা নতুন উৎসাহ, উদ্দীপনা। দেখলাম ইকোনমিক্সে হিউম্যানিটিজ আর সায়েন্স দুটোই আছে, তাই লেগে পড়ল। তারপর তুমি প্রেসিডেন্সি কলেজের কৃতি ছাত্র, স্নাতকোত্তর পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। বলা যেতে পারে তখন প্রেসিডেন্সি তারকাখচিত আকাশে তুমিই ধ্রুবতারা। ধন্যবাদ মালিনী, কিন্তু ওটা বলা বোধহয় একটু বাড়াতে হবে। কারণ আমাদের সময় অনেকেই ছিলেন যারা কৃতি ছাত্র ছিলেন এবং পরবর্তীকালে হ্যাড ডিস্টিংগুইশড ক্যারিয়ার্স। ইনফ্যাক্ট আমার তো মনে হয় আমি হঠাৎ করে এই বিশেষ পুরস্কারটা না পেলে তুমি আমার ওই ধ্রুবতারা আখ্যাটা দিলে। ওটা তোমার বিনয় তথাগতরা। যাই হোক, তারপর প্রফেসর সুবিমল মিত্রের তত্ত্বাবধানে পিএইচডি। তাছাড়া সেই 3 বছর তোমার বেশ কয়েকটা পেপারস দেশে বিদেশে নামি দামি জার্নালসে পাবলিশ হয় এবং প্রকাশিত হয় ডক্টর মিত্রের সাথে লেখা তোমার প্রথম বই, ইকোনমিক্স অ্যান্ড দ্য থার্ড ওয়ার্ল্ড। তবে দর্শক বন্ধুদের কাছে আমি ফিরে যেতে চাই আমাদের অতীতের দিনগুলোতে। আমার মনে হয় এই স্মৃতিচারণ প্রফেসর সেনের অন্য দিকগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে। আচ্ছা তথাগতদা, তোমার তো সাহিত্যে খুব ঝোঁক ছিল। হ্যাঁ, আর সেই সূত্রেই তোমার সাথে প্রথম আলাপ, তাই তো? বেশ মনে পড়ে, কলেজে ম্যাগাজিনের জন্য একটা ছোট গল্প লিখেছিলাম। তুমি সে বছর ম্যাগাজিনের এডিটর ছিলে। বলেছিলে বিয়োগান্ত সেই গল্পের শেষটা একটু পাল্টে দিতে। গল্পের নামটা জানো মানে আমার এখনো মনে আছে, বিকল্প। কি দৃষ্টতা! তুমি সেদিন ছিলে সাহিত্যের ছাত্রী আর আজকে স্বনামধন্য লেখিকা, আর আমি কিনা ইকোনমিক্সের ছাত্র হয়ে তোমার গল্পের উপর কলম চালাতে বিন্দু
মাত্র দ্বিধা করলাম। তার কয়েক বছর পর আরেকটা গল্পের শেষও তুমি পাল্টে দিলে। হঠাৎ করে একদিন বললে বিলেত যাচ্ছি। তথাগত, দিস ইজ এ চান্স ইন এ লাইফ টাইম। প্রফেসর স্নেডেনের সঙ্গে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এ কাজ করার সুযোগ এক দুর্লভ সৌভাগ্যের বিষয়। এই সুযোগ তুমি হাতছাড়া করো না। বুবলু, বলা নেই কওয়া নেই, তুই হঠাৎ ঠিক করে ফেললি তুই বিলেত যাবি। তুই জানিস তোর বাবার শরীর এত খারাপ, একমাত্র ছেলে হিসেবে কি তোর কোনো দায়িত্ব নেই বাবা? বুবলু, আমি এক্সপেক্ট করি না যে তুই তোর বাপ ঠাকুরদার মতো বিজনেসম্যান হবি, কিন্তু আমি তো এইটুকু এক্সপেক্ট করতে পারি এই টাইম অফ মাই নিড তুই আমার পাশে এসে দাঁড়াবি। তোর তো পিএইচডি হয়ে গেছে বাবা, তুই এত ভালো ছাত্র, বলে দেখ না, হয়তো ইউনিভার্সিটিতে একটা কাজ দিয়ে দেবে, তাহলে তো সব দিকেই সুরাহা হবে। কথা বলতে দাও, এটা তুমি কি বলছো? তোমার হঠাৎ মনে হলো তুমি বিলেত যাবে, ব্যাস। আর আমাদের এই সম্পর্কের কথা তোমার একবারও মনে হলো না? পাসপোর্টটা সাবধানে রাখিস, ট্রাভেলার্স চেকগুলো গুছিয়ে নিস। আর কিছু ক্যাশ দিয়ে দেবো? না, কথা বলতে দাও, আমার বিলেত যাওয়ার কোনো ইচ্ছা নেই। তোমার কেরিয়ারের কাছে সব কিছু এক্সপেন্ডেবল হতে পারে, কিন্তু আমার কাছে তা না। আমি আমাদের রিলেশনশিপটুকু সিরিয়াসলি নিয়েছিলাম, আমারই ভুল হয়েছিল। পৌঁছে খবর দিস বুবলু, আমি বড় চিন্তায় থাকবো। যদি মনে হয় চিঠি দিও। মনে রেখো, আমার তরফ থেকে কোনো জোড়াজুড়ি নেই। ওরা কটার সময় আসবে বললাম যেন? সকালবেলা তো বললেন সন্ধ্যে 6:30 নাগাদ এসে পৌঁছে। হ্যাঁ, কলকাতা থেকে খুব ভোরে বেরোলে ড্রাইভ করে এখানে পৌঁছতে প্রায় সেরকম সময় লাগে। আমার বড় ছেলে কাল লন্ডন থেকে কলকাতা এসে পৌঁছেছে সপরিবার। ছোট ছেলে সবাইকে নিয়ে এখানে আসছে। প্রায় বছর 10 পর আমার দুই ছেলে সপরিবারে এ বাড়িতে আসছে। জানো সমিত, আমরা যখন কোনো জিনিস বা জায়গা বা কোনো সম্পর্ক পেছনে ফেলে রেখে আসি, তখন বুঝতে পারি না যে ঠিক সেখানে আর ফেরা যায় না। আমার আর মালিকের ক্ষেত্রে বোধহয় সেরকমই ঘটেছে, অন্তত আমি তাই বলি। যৌবনে যাকে আমরা প্রেম আখ্যা দিয়ে থাকি, তার অন্তত 90% আমাদের রিলেশনশিপ ফুলফিল করেছে স্ট্যাটিস্টিক্সের দিক থেকে দেখতে। কি তোমার প্রশ্নের জবাব পেলে? কি ভাবছো? না, ভাবছি আপনার চিন্তাধারা তো শুধুমাত্র এই স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স এর মধ্যেই সীমাবদ্ধ নয়। তাই তখন আমার মূল্যবোধ কি বলছিল, এই তো। আমি যখন বিদেশ যাবার সুযোগটা সত্যি হাতছাড়া করতে চাইনি, দেশে ফেরার ব্যাপারে ততটাই শিওর ছিল। মালিনী বিদেশ যেতে রাজি ছিল না, আবার আমি যে একবার বিদেশ গেলে দেশে ফিরবো সে ব্যাপারে বোধহয় ততটা শিওর ছিল না। তবে তুমি এ ব্যাপারে ওর মতামত নিয়ে দেখতে পারো, তোমার বইয়ের কাজে দেখে দেখতে পারো। Can provide you with an interesting chapter, কি বলো? সেটা বোধহয় প্রেজেন্টেশনের উপর নির্ভর করে। আমার ইচ্ছে যেটা সত্যি সেটা সঠিকভাবে তুলে ধরা, নিজের ইচ্ছে মতো রংচং চড়িয়ে। সত্যিটা কি সত্য? আমাদের ভেতর কে ঠিক ছিল আর কে ভুল সেটা যাচাই করো। না না, আমি ঠিক তা বলতে চাইছি না স্যার।
আমি জানি তুমি কি বলতে চাইছো, কিন্তু ইকোনমিস্ট তো, তাই বায়াস খুঁজতে খুব ভালো লাগে। তবে একটা জিনিস মনে রেখো সবিতা, তুমি আমার যা মূল্যায়ন করবে, দ্যাট উইল অলসো বিট্রে ইয়োর বায়াস। মিতালি দেবীর সাথে কি আপনার দেশ থেকেই পরিচয়? মিতা? না, মিতার সাথে আমার পরিচয় ইংল্যান্ডে। ও তখন অক্সফোর্ডে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। নমস্কার, তথাগত সেন। মিতালি রানী। শ্যামলের এই মাঝে মধ্যে লন্ডনে বাঙালিদের এক জায়গায় করার একটা ভালো দিক আছে জানেন, নতুন নতুন বাঙালিদের সাথে বেশ আলাপ হয়েছে। শুধু লন্ডন কেন বলছেন? বাঙালি খাবারের গন্ধে আমি তো অক্সফোর্ড থেকে চলে এলাম। বৌদির রান্না যা ভালো। সে তো বটে। তো আপনি অক্সফোর্ডে? ইতিহাস নিয়ে পড়ছি। আর আপনি? ইকোনমিক্স, এই লন্ডনেই থাকেন। আচ্ছা, তুমি কি ভাবছো বলো তো? বারে, এটা ভাবার বিষয় নয় বলছো? আরে, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কোন ভাইকিং জলদস্যু তোমায় প্রপোজ করেছে। তাহলে তো চিন্তার কোনো ব্যাপারই ছিল না। সে কি? তুমি বলতে চাও আমি ভাইকিং জলদস্যু নও তুমি? সিরিয়াসলি মিতা, আমি তোমার হ্যাকিং বা নাশনার অপেক্ষায় আছি। তুমি তো জানো আমারও তো হ্যাঁ হবে। কিন্তু তুমি এই ডিসিশনটা কোনো ঝোঁকের মাথায় নিচ্ছ না তো? তোমার এরকম কেন মনে হচ্ছে? না, জানো এরকম অনেক লোক আছে যাদের দেখলে মনে হয় সাথেই আছে, আমার নেই। সেই আমরা আবার কোনো এক্সিস্টেন্সিয়াল তর্কে ঢুকে পড়ছি না তো? আমি সিরিয়াসলি বলছি, আমাদের অন্তত 2 বছরের উপরে আলাম, অথচ এখনো মাঝে মাঝে মনে হয় তোমায় ঠিক চিনে উঠতে পারছি না। তাহলে তুমি আর ইভেন, কারণ শাস্ত্র মতে নারী চরিত্র বোঝাও দোষ। আমি ঠাট্টা করছি না। হাতটা আমিও করছি না। আমার থিসিস সাবমিট করা হয়ে গেছে, আর লন্ডনে থাকার মেয়াদও ফুরিয়ে এসেছে, আর 3 মাস পর পার। তাই এই ডিসিশনটা এখন না নিলেই না। আমার একটু সময় লাগে। আজ মিতা বেঁচে থাকলে এই জান হয়তো অন্যরকম। স্যার, আমার 2 পুত্র সপরিবারে এখানে কেন আসছে বলে তোমার মনে হয়? ঠিক বুঝলাম না, মানে আপনি পুরস্কারটা পেয়েছেন সেটা সেলিব্রেট করতেই আসছেন? পাঁচটা বাজে, ওরা ঘন্টাখানেকের মধ্যেই এসে পড়বে। তুমি বরঞ্চ কি একটু বিশ্রাম করো।
আমি কিন্তু সবসময় তোমাদের কথা ভেবেই তথাগত তোমার কি একবারও মনে হয় না যে সারা জীবন তুমি নিজের মতোই চালিয়ে গেছো? বিলেতে তোমার পড়াশোনা শেষ হলো, তখন তোমার দেশে ফেরার তাড়া, তাই চটজলদি আমাদের বিয়ে হয়ে গেল। আমি আমার পিএইচডি আর না করেই ফিরে এলাম। আমারও একটা ক্যারিয়ারের ইচ্ছে ছিল, কই তা তো হলো না। দু সন্তান মানুষ করে যখন দম ফেলার সময় পেলাম, তখন দীর্ঘ 10টা বছর পেরিয়ে গেছে। আমি তখন মা, ঘরকন্যা আর স্ত্রীর রোলে একদম শিল্পী। অন্য কোনো আইডেন্টিটির কথা মাথায় আসে না। তোমার ক্যারিয়ার, তোমার নাম যশ, তোমার ভালো লাগা খারাপ লাগা, আমাদের 40 বছরের বিবাহিত জীবন শুধু তোমাকে ঘিরে। তুমি তো কখনো কিছু বলনি মিতা। আমি তো ভাবতাম তুমি ভালোই আছো, সুখে আছো। হ্যাঁ ওসব কথা। বাড়ির ব্যাপার কি ভাবো? তুমি তো সবই জানো। নতুন কিছু নয়, ওই পুরনো চিন্তা ভাবনাই রয়ে গেছে। দিন পুরুষের শেকড় বাকড় পারবে পারবে উপরে ফেলতে? আজ 10 বছর হলো তুমি চলে গেছো। প্রথম যখন এ বাড়িতে আসি, তখন ভেবেছিলাম তোমার সাথে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবো। মনে হয়েছিল সামনে সময় সমুদ্রের মতো দিগন্ত বিস্তৃত। কিন্তু হঠাৎ তুমি কিছু না জানিয়ে চলে গেলে। শেকড় বাকড় তো আজ 10 বছর হলো। এখন এই ঘর, দেয়াল, সিঁড়ি, দরজা, জানলা সব চাপিয়ে শুধু শুধু সমুদ্রের আওয়াজ। রাস্তার উপর সময় আমার গানের ব্যামো। ভালো একটা নামও দিয়েছে জানো, টিনিটাস। কিন্তু তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মিতা, তুমি একটা রিলকের কবিতা বলতে না? তোমার মনে আছে গীতা? গীতা, উফ, কি গরমটাই না পড়েছে। বাবাকে কত করে বলেছি যে কয়েকটা এসি বসিয়ে দিতে। না, দাদু, দাদু, আর রাস্তায় জ্যাম দিন দিন বেড়েই চলেছে। এর চেয়ে বোধহয় ট্রেনে এলে ভালো। আপনার ভাইকেই বলুন, যেখানে যাবে গাড়ি নিয়ে, তাও আবার নিজে ড্রাইভ করে। খাওয়া পড়া মাইনে দিয়ে কেন যে ড্রাইভারটাকে পুষছে তা শুধু ভগবানই জানে। তবু তো স্করপিও বলে বাবু পেছনের সিটে বসে আসতে পেরেছে। ছোট গাড়ি হলে একবারে ঘাড়ের ওপর চেপে বসতো। উফ, বছরের এই সময়টা কলকাতা বলো কি পুরী বলো, কি এক প্যাচপ্যাচে গরম। তোমরা তো আবার লন্ডনের শীতে অভ্যস্ত। এই গরমের নিশ্চয়ই পুরো নাজেহাল অবস্থা। না না, ঠিকই আছে। আজকাল তো লন্ডনের গ্রীষ্মকালে বেশ গরম পড়ে। দাদু কোথায়? দাদু, let me catch that grand old man in my camera. দাদু, স্যার একটু বেরিয়েছেন? কি কেমন? তুমি কেমন আছো? দাদু নিশ্চয়ই তোমার খুব ব্যস্ত রাখছে। না না, তেমন কিছু নয়, দুজনে মিলে বেশ কেটে যাচ্ছে। আচ্ছা আলাপ করে দিই। ও হচ্ছে সৌমিত্র বসাক। মুনি তোদের চেয়ে কত বছর জানা? 5 বছর, তাই না? হ্যাঁ, 5 বছরের সিনিয়র। তোমাদের লাইনেই আছে। ওই ইকোনমিক্সে এমএসসি শেষ করে আমার পিএইচডি আরম্ভ করেছিল। তারপর মাথায় কি ঘুরছে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে গত 3 মাস হলো এখানে এসে বাবার সাথে আছে। বাবার বায়োগ্রাফি লিখছে। হ্যাঁ, বাবা বলছিলেন ফোনে যখন কথা হচ্ছিল। লেখা কেমন চলছে? হ্যাঁ ভালোই। পাবলিশার পেয়েছো? হ্যাঁ, একজন খুবই ইন্টারেস্টেড, একটা অ্যাডভান্সও দিয়েছে। বাহ, দ্যাটস এনকারেজিং। সব আগের মতোই আছে না? সেই বড় বড় দরজা জানালা, অপ্রদত্ত হাওয়া, একটু নোড়া ধরা দেয়াল, অল দ্য ইয়ার রাউন্ড। উঁচু সিলিং আর সিলিং এর ওই মোটা বিমগুলো। জানো বিদ্যা, হ্যাঁ, এই বাড়ির সিলিং এর বিমগুলোতে বার্মিংহাম ছাপ মারা আছে। বোধহয় সেখানেই তৈরি। ছোটবেলায় আমি খাটে শুয়ে ওই বার্মিংহাম লেখাগুলোর দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে বার্মিংহাম জায়গাটা কোথায়, কেমন। ঠিক করেছিলাম বড় হয়ে বার্মিংহাম যাব। তাহলে দাদা তুই ছোটবেলায় ঠিক করেছিলি যে তুই বড় হয়ে বিদেশ যাবি?
এত দিনে ধরা পড়লো? আর আমি ছেলেবেলায় নুনিয়াদের দেখে এই পুরীতে এসে এতটা ইমপ্রেস হয়েছিলাম যে তখন ভেবে গেছিলাম বড় হয়ে নুলিয়াই হব। Julia? What's Julia? ওরে আমার ইংলিশ ভাই, they are local lifeguards. Of course not the Baywatch types. এই ছবি তুলবি না বলছি। I must be looking terrible. ও তোমরা এসে গেছো? পথে কোনো অসুবিধা হয়নি তো? না, একটু টায়ারিং ছিল কিন্তু ভালোই লাগলো। Congratulations দাদু। থ্যাংক ইউ। ভালো আছেন বাবা? হ্যাঁ, শরীর ভালো তো বাবা? Dadu, look this way. This is a proper interview. Okay. How did you feel when you first received the news? Pleasantly surprised, shall we say? Surprised? Why? আর্য, ওটা বন্ধ করো প্লিজ। আমরা কথা বলছি। এই এক নতুন হয়েছে, সারাক্ষণ ওটা নিয়ে পড়ে আছে। কিরে আর্য, তুই কি হেডেড ফর হলিউড নাকি? আর ওসব আবল তাবল মাথায় ঢোকাস নে। কেন আবল তোমার বলছো জেঠু? You never know. ভাই হয়তো নেক্সট স্পিলবার্গ হবে। Not a bad idea. আচ্ছা বাবা, এবারে গ্রাউন্ডসের এরিয়াটা যেন কত? 7 বিঘে? 11 বিঘে 3 কাঠা। হুম। নিবারণ, ও নিবারণ। নিবারণ তো দেশে গেছে, ওর নাতি খুবই অসুস্থ। সে কি বাবা? তাহলে রান্না বান্না? আমরা দুজনেই বেশ চালিয়ে নিচ্ছি। সে কি গো? সপাক রন্ধন, স্যার তো সেদিন খিচুড়ি রাঁধলেন। বাবা, খিচুড়ি? কেন? আমি রাখতে পারি না নাকি? একটু এক্সপেরিমেন্টাল হয়েছে ভাইয়া। খুব হয়েছে, আর এক্সপেরিমেন্টের দরকার নেই। তোমরা সবাই চা খাবে তো? আমার চলবে। এই রঞ্জনকে ডাকবো, আমাদের ড্রাইভার। ও বেশ রান্না করতে পারে। আগে কি জানি কি একটা কেটারিং এ কাজ করতো। ও বেচারাকে আর চাপ দেওয়া কেন? চলো, আমরাই ম্যানেজ করতে পারবো। চাপের কি দিদি, সারা রাস্তা তোর পেছনের সিটে বসে বসে ঘুমোতেই এলো। আমাকেও এক কাপ দিও। পাবে। মা, রাতে একটু ডাক বাংলো চিকেনটা বানাতো। ডাক বাংলো কাকে বলে জানিস? You kids, it tastes fabulous. চ সমুদ্রের ধারে। তোর মনে আছে আমরা এখানে 10 বছর আগে এসেছিলাম? Oh yeah, we were tiny. You were tiny. Yes. চলো না সমুদ্রে ধারে। সত্যি বাবা, ইটস এ গ্রেট নিউজ। তা তোমার নামটা কে প্রপোজ করলো? বোধহয় প্রফেসর নায়। তবে বুঝতেই পারছো, সবই শোনা। সে তো বটেই। তুমি তো এখানে এই হ্যাবিটে যেই পড়ে থাকো। সত্যি মাই। তবে এবার প্রাইজের সময় তো অনেকদিন পরে আবার কলকাতায় গেলে না? তা বটে। বেশ করে জবরদস্ত পার্টি হলো, জানে? আমরা তাজ হোটেলে পার্টি গিয়েছিলাম। আরে মিডিয়ার লোকজন আর সোসাইটির কেউ কেটাতে নিয়ে সে বেশ এলাহি ব্যাপার। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বাবা, তোমার পদ্মবিভূষণটা তোমার ওই কি যেন, হ্যাঁ, ওয়েলফেয়ার ডিয়ার প্রিস্ট, ওই বইটার জন্যই তো নাকি? জেনারেল কাজকর্ম নিয়েই। তুমি তো গেম থিওরি নিয়ে কাজ করছিলে না? হুম। কোনো বইটই লেখার কথা ভেবেছো? না, আমার আন্ডারে একটা ছেলে রিসার্চ করছে। ওর থিসিসের সুবাদে 2-1টা পেপার পাবলিশ হয়েছে। তবে বই এখনই নয়। এই আমাদের একটা জোরদার সেলিব্রেশন হবে কিন্তু। অফ কোর্স, উই শুড হ্যাভ এ সেলিব্রেটরি লাঞ্চ টুমরো। আর একটা শ্যাম্পেনের বোতলও কিন্তু এসেছে। উইল ডু ইট ইন স্টাইল। আচ্ছা বাবা, এখানে জমির দাম পার বিঘে কেমন যাচ্ছে? কেন? তুমি কিনবে না? ভাবো যেতেই পারে। তোমার বিজনেস তাহলে ভালোই চলছে। দুটো হোটেল বানাবার কন্ট্রাক্ট পেয়েছি, তার মধ্যে একটা 3 স্টার, দুটো হাই রাইজ, একটা কলকাতায় আর একটা বর্ধমান, আর একটা শপিং মল লেক টাউনে। মন্দ যাচ্ছে না। তবে তোমার তো ইনস্যুরেন্সে তেমন কোনো ইন্টারেস্ট নেই, তবু জিজ্ঞেস করলে থ্যাংক ইউ। এখানে পুরীতে কি করবে ভাবছো? একটা ভালো অফার। অতনু, ওসব কথা এখনই থাক। কেমন আছো? ভালো, তুমি? কলকাতায় কবে এসেছো? এই তো তোমার দাদুর সাথে ঘুরে এলাম। না মানে ফাইনালি। নাকি অন্য কোনো প্ল্যান আছে? না না, তেমন কিছু নয়।
তোমার দাদুর সাথে আরো মাসখানে, তারপরে কলকাতায় গিয়ে আরো মাস 2। জানো এই 9টা 5টার কাজ না আমার থাকে। আর তোমার খবর? আমার আর নতুন কি, নেক্সট ইয়ার বিএ ফাইনালস, তারপর এমএ। কলেজ কেমন চলছে? ওই একই রকম, কলেজ, ক্লাস, ক্যান্টিন, মাঝে মাঝে আইলাম সাউথ সিটি, নিউ মার্কেট অভিযান, ক্লাস কেটে সিনেমা। এই জানো, আমাদের না সেদিন কলেজ ফেস্টিভ্যাল হয়ে গেল। আমরা যে বছর নতুন কলেজে ঢুকি, তোমরা একটা নাটক করেছিলে, অ্যান্টিগোনে না? হ্যাঁ, দারুণ হয়েছিল কিন্তু। আজকাল আর সেরকম ভালো গ্রুপ আর নেই, তবে আমরা চেরি অপশন বেস করে চেষ্টা করলাম, ঠিক জমলো না। জানো সেদিন তোমার দাদুর সাথে কথা হচ্ছিল, সাহিত্য তো দেখলাম উনি বেশ ওয়েল রেড। দাদু ইজ অ্যান ওল্ড স্কুল রোমান্টিক, বেশ কয়েকটা অ্যাফেয়ার ছিলেন, জানো বলেছেন। ওই একটা তো কোনটা? মালিনী মুখার্জি, মালিনী কার্লেকার। ও যিনি সেদিন টিভিতে হঠাৎ গদগদ হয়ে পড়লেন। হ্যাঁ যাক, আরে যাক কি, সে নিয়েও রাত্রিতে বিশাল উত্তেজনা, বাবা তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়ল। তোমার দাদু তাহলে বেশ কালারফুল লোক ছিলেন না? আর যাই হোক, ইউনিভার্সিটি শেষ করে পুরীতে এসে গা ঢাকা দেয়। এই দেখো সরি, আর সরি বলতে হবে। তবে যাই বলো, এই তোমরা সবাই মিলে এসছো এখানে এই দাদুর অ্যাচিভমেন্টে সেলিব্রেট করতে, এটা খুব ভালো। হ্যাঁ, ভালো নিশ্চয়ই। কি ব্যাপার, কি হলো? না আসলে তোমাকে ঠিক কনভিন্স শোনাচ্ছে না। অবশ্যই ইউ নিড নট টেল মি এভরিথিং। দেখো সৌমিত্রদা, আমার তোমাকে কিছু বলতে হবে না, একটু সময় পেলে তুমি সব নিজেই বুঝতে পারবে। উফ, একে গরম, তারপর আবার রান্না। দুদিনের জন্য ছুটিতে এসেও রান্না। তবে দিদি তোমাকে দেখে কিন্তু আমি টোটালি ইমপ্রেস। কেন? আরে তুমি যেভাবে অ্যাটলিস্ট ডাল, ভাজা, চিকেন, চাটনি সব নামালে, তারপরে ওই যে আঁচলে হাত মুছছো, কে বলবে তুমি গত 20 বছর লাগালে আছো। এইটা শাড়ি পরে রান্না করলে এটা একটা রিফ্লেক্সের মতো। আমার তো কলকাতার রান্নাঘরে ঢুকলে একটাই রিফ্লেক্স কাজ করে, ঠাকুর বলে একটা হাঁক ছাড়া। ঈশ্বর স্মরণে দোষ নেই নীলিমা, সে রান্নাঘরেই হোক আর ঠাকুর ঘরেই হোক। এই জানো তো, অতনু তো আবার একটা নতুন গাড়ি বুক করলো, মার্সিডিজ। হ্যাঁ বলো, দুটো গাড়ি অলরেডি আছে, একটা স্করপিও, একটা হন্ডা সিটি। ওটা নিয়ে অবশ্য কাজে যায়। এটা 3 নম্বর। তোমাদের কি গাড়ি গো দিদি? নীলিমা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। অতনু কি তোমাকে এই বাড়ির ব্যাপারে কিছু বলেছে? মানে মানে এই বাড়ি বিক্রি করার ব্যাপারে তোমার সাথে কোনো কথা হয়েছে ওর? কেন, অন্যতম কিছু বলেনি? ওর কথা শুনে সেরকমই একটা আভাস পেলাম। আভাস মানে দাদা ভাই তো এই নিয়ে বেশ কয়েকটা আলোচনা হয়ে গেছে। তাই? হ্যাঁ, আর আমি মনে করি ডিসিশনটা ঠিক। দেখছোই তো বাড়িটার কি অবস্থা, বাবা তো কিছুই দেখেন না। আর কটা দিন এরকম ভাবে পড়ে থাকলে একটা পোড়ো বাড়িতে পরিণত হবে। তার চেয়ে বরং সময় থাকবে। বৌদি, দাদাকে বুঝো। আরে মালদার পার্টি 8.5 কোটি টাকা অফার করেছে, আর একটু মোচড় দিলে কিন্তু 1-1.5 কোটি ইজি। অতনু, দাদা তুইও মায় বললাম, চেনা প্রমোটার, ভদ্রলোক মানুষ, আগে লেনদেন করেছি, কথা খেলাপ করবে না। কেন জানিস? আরে 10 কোটি ফেলে ও 50 কোটি তোলার পার্টি। অতনু শোন, কি শুনবো দাদা, আর কত শুনবো? এই সেই ছোটবেলা থেকে কিন্তু শুনে না। তোর বৌদি জানে না। জানে না মানে? তুই বৌদিকে বলিসনি? না না, বলেছি, বাট নট ইন ডিটেলস। তুই বৌদিকে বলিসনি, এদিকে বাবাকে বলতে বারণ করি। তা ব্যাপারটা ঘটবে কি করে শুনি? অতনু, মাথা গরম করো না। মাথা গরম করছিস, কিন্তু সবকিছু তো একটা ইয়ে আছে। বেশ তো অতনু, তুমিই বলো না আমার ব্যাপারটা কি? ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ভেরি সিম্পল। তোমরা থাকো বিলেতে আর আমরা কলকাতায়। আর বাবা ভগবান জানেন যে কেন জেদ ধরে এই পুরীতে পড়ে আছে। থাকবেন থাকুন, আমাদের কিছুই বলার নেই, কিন্তু এই বাড়িটা তো অন্তত দেখাশোনা করবে, তাই না? পেল্লায় বাড়ি, 10 বিঘের উপর জমি, কিন্তু দেখাশোনার মতো কেউ নেই। গিভ ইট অ্যানাদার 5 ইয়ার্স, দেখবে এটা একটা ভগ্ন স্তূপে পরিণত হয়েছে। আর বাবার অবর্তমানে এই বাড়ি লুক আফটার করা কিন্তু আমাদের সম্ভব নয়। এটা প্র্যাকটিক্যাল নয়।
সুতরাং না মানে অতনু একজন ভালো বায়ার পেয়েছে। ভদ্রলোক এখানে একটা রিসোর্ট কিছু বানাতে চান, প্রাইম লোকেশন, তাই খুব ভালো প্রাইস দিতে রাজি আছে। তাইও বলছিল যে এই একটু বাবার কাছে প্রস্তাবটা রাখবে, বাবাকে রাজি করাতেই হবে। হাত মুখ ধুয়ে না তোমরা, ডিনার রেডি। বাবা কোথায়, ছেলেমেয়েরা, সৌমিত্র সেরেছে? হ্যাঁ, শুনেনি তো আবার। আরো বাঁকা করে চাচা, দিনরাত কুলি মজুর খেতে গলাটা একবার স্বরের মতন করেছে। ভয় নেই, উনি ছোটদের নিয়ে সমুদ্র ধারে বেড়াতে গেছে। সমুদ্র মানুষের কাছে সবসময় একটা চ্যালেঞ্জিং, and every once in a while there comes a man who takes up the challenge. Columbus, Vasco da Gama, Magellan, আর এদের মতো কে জানে কত আরো অজানা অ্যাডভেঞ্চার। একভাবে এরা এই মানব সভ্যতাকে এক সূত্রে বাঁধতে সাহায্য করে। এই সমুদ্রই হয়েছে তাদের পথ, তাদের পাথে। তাই বুঝি তুমি সমুদ্র এত ভালোবাসো দাদু? জানি, তবে বরাবরই আমার টান। আর আমার ভালো লাগে ভোরে বা বিকেলের সময়, শান্ত ঢেউয়ের বুকে সূর্যের ছটা, আলোর খেলা। আর তোমার সমুদ্রটা? আমার ভালো লাগে রাতের সমুদ্র। অনেকদিন গভীর রাতে সমুদ্রের পাড়ে হাঁটি। পুরীতে আসার আগে এই অনুভূতিটা আমার হয়। রাতের সমুদ্র, তার গম্ভীর আওয়াজ, তার অতল আধার, সাবলীল তার লয়, রহস্যময় তার থেমে থাকা আর চল। আর রাজ্য তোর? I like the stormy sea. Jana Dadu, we once went to Turkey. The weather got really bad. The gale force wind had picked up, and the waves, oh my god, they were huge. The rain started. I remember I was standing at the window of my hotel room. I was totally mesmerized. Stormy sea, yeah, that's what I like. কি অদ্ভুত, তাই না? Each one of us loves the sea, but in a different way. আর তুমি বলে তুমি জানো না। তাই বললাম বুঝি। হ্যাঁ, তুমি তো বলে তুমি জানো না তোমার সমুদ্র কেন ভালো লাগে। তার খোঁজেই বোধহয় এখানে গত 15 বছর পরে আছি। চল, ডিনারের সময় এবার ফেরা যাক। কি ব্যাপার, চুপ করে আছো যে? আরে বাবা, তোমায় তো আগেই বলেছি, এমন ভাব করছো যেন এই প্রথম শুনে। প্রায় তাই। মানে প্রপার্টিটা বিক্রি করার কথা ভাবা উচিত বলা এক, আর প্রমোটার ডেকে সেই প্রপার্টির দাম 8 কোটি না 10 কোটি হবে সেটা ঠিক করা আরেক। এই দুটোর মধ্যে তফাৎ বোঝায় তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। কিরকম? তোমার হঠাৎ এই বেঁকে বসাটা। তোমাদের পৈতৃক প্রপার্টি অর্ডার, তোমরা উত্তরসূর, এতে আমার বেঁকে বসা কি সোজা থাকার কোনো মানে রাখে কি? তার মানে তো ওই একই দাঁড়ালো, তোমার এতে মত নেই। না, তার মানে আমার মতের কোনো দাম নেই, কারণ তার কোনো প্রয়োজন নেই।
This is not a matter of semantics, মেধা। তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার মতামতকে রেসপেক্ট করি। আর সেই জন্যই পুরো কথাটা আমার বলে উঠতে পারলেন না। আরে বাবা, অতনু যে একজন চেনা ডেভেলপারের সাথে টাকা পয়সার কথা বলে ফেলেছে, তা সত্যি আমি জানতাম না। তবে নীলিমা যে বললো তোমাদের দু ভাইয়ে এই নিয়ে অনেকবার কথা হয়ে গেছে। হ্যাঁ, ইন জেনারেল যেমনটা হয় আর কি। অর্ণ, তোমার সাথে অতনুর ইন জেনারেল কথা হয় 9 মাসে 6 মাসে একবার কি দুবার, সেখানে গত 2 মাসে প্রতি উইকেন্ডেই ফোন। আমি ভাবলাম বয়স বাড়ছে তাই বুঝি ভাইয়ের প্রতি টানও বাড়ছে। তোমার এত সিনিক্যাল না হলেও চলবে। আর অতনু তো ঠিকই বলেছে, এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। বাবার যা বয়স হয়েছে, অ্যাট এনি টাইম। তাহলে অপেক্ষা করতে ক্ষতি কি? মানে উনি বাকি জীবনটা এখানে শান্তিতে কাটিয়ে যান, তারপরে তোমরা বাড়ির মালিক হলে যা ভালো বুঝবে তাই করো। সরি, সেটা আমি বলছি। না, সেট হয়ে যাবে। এখন তো স্পটে নেই আমরা। মার্কিং হবে এটা পরে। তোমরা বাড়ির মালিক হলে যেমন ভালো বুঝবে তেমন করো। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো কিনা? তোমার কি তাই মনে হচ্ছে? এটা ঠাট্টার বিষয় নয়। ঠাট্টা করতে যাবো কেন? নর্মালি প্রপার্টি যেভাবে ইনহেরিটেড হয় সে কথা বলছি। নাকি মনে মনে এই চিন্তা হচ্ছে যে ভদ্রলোক যদি এভাবে আরো বেশ ক বছর কাটিয়ে যান তাহলে কি হবে? বৃন্দা, চেঁচিও না ওনো, আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের লোভ দেখে। বৃন্দা, এটা তো বড্ড ওভাররেট করছো। এটা টাকার লোভ নয়। দিস ইজ আ প্র্যাগম্যাটিক সলিউশন। আদারওয়াইজ লস খেতে হবে, যেটা আমরা বাঙালিরা খুব ভালোই পাই। তো পুরো ব্যাপারটা তোমার কাছে যখন এতই পরিষ্কার, আমার সাথে এই নিয়ে কথা বলে সময় নষ্ট করছো না। দেখো বৃন্দা, আমার ধৈর্যের একটা সীমা আছে। আচ্ছা, তুমি একটু স্পষ্ট করে বলবে যে তোমার এটা আপত্তিটা কোথায়? আমার আপত্তি কারণ আমি ভালোভাবেই জানি বাবা এই প্রস্তাবে রাজি হবেন না। এক্স্যাক্টলি। আর সেজন্যই তো বাবার সঙ্গে কথা বলা, ওকে রাজি করানো। তার আগে আমাকে রাজি করানো, যাতে প্রস্তাবটা আমি তাকে বলি। এই তো। উফ, বৃন্দা, তুমি শুধু শুধু। চিকেনটা বেড়ে হয়েছিল, বেশি খাওয়া হয়ে গেল না? আবার শুরু করলে? আরে এই কিছু না, নাইট ক্যাপ। দাদাকে জিজ্ঞেস করো, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। রোজ রাতে একটু করে খেলে গাল দুটো আপেলের মধ্যে টুসটুসি হয়ে যায়। সেটা দেখতেই পাচ্ছি, ওজন 90 কেজি ছাড়িয়ে গেছে। আরে দুদিন লোহা মারলে ঠিক হয়ে যায়। সে তো গত 5 বছর ধরেই শুনছি। অতনু সেন এই 93 কেজি ওজন নিয়েও এখনো স্টার, বুঝলে? থাক, দাদাকে দেখেছো? তোমার চেয়ে 4 বছরের বড়। কি সুন্দর ছিপছিপে চেহারা মেনটেন করেছে। ওরকম চেহারা রাখতে গেলে স্যান্ডউইচ স্যালাড খেতে হয়, 9টা 5টা করতে হয়। লাইফে কোনো রকম রিস্ক নিতে নেই, কোনো টেনশন রাখতে নেই। আচ্ছা, অর্ণবদাকে সত্যি দিদিকে কিছু বলেনি গো? এই হলো কি দাদা, বুঝলে? সেই ছেলেবেলা থেকে দেখে আসছি ধরি মাছ না ছুঁই পায়।